আজ ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন। ২০২৪ সালের এই দিনে দেশের ছাত্র জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সৃষ্টি করেন নতুন ইতিহাস। জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বিকেল ৫টায় মানিক মিয়া এভিনিউয়ের অনুষ্ঠান থেকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাণীতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদ মুক্ত ন্যায় ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়েছে। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ৫ আগস্ট, ছাত্র জনতার ৩৬ জুলাই মঙ্গলবার। দেশের মানুষের ঐক্যের প্রতীক ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের পাতায় লেখা হয় বাংলাদেশের জনগণের বিজয়ের নতুন অধ্যায়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জাতীয় সংসদের পাশে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। এই আয়োজন থেকে বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার বাণীতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের তাগিদ দেন। একই সাথে জানান, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। তিনি আশা করেন, চলমান সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, গড়ে উঠবে ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন, টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় দলমত নির্বিশেষে সবাইকে একসাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সকল ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। এছাড়া দিবসটি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশেষ ড্রোন শো। জাহিদুল আলম, এটিএন বাংলা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবে ভারত ইতিবাচক সাড়া দেয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তাকে ফেরত আনতে প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ আমলের মতো ভুতুড়ে নির্বাচনের ইতিহাস বিশ্বে বিরল। মিজান শাহজানের রিপোর্ট। ফরেন সার্ভিস ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শুধু সংবিধান পরিবর্তন করলে হবে না, দরকার প্রকৃত শিক্ষা। শেখ হাসিনার আমাদের যে বাইস ছিল, যে আপনার মালিকানা রাজনীতি, ট্যাগ দেওয়ার রাজনীতি, অসহিষ্ণুতা, মিথ্যাচার, দুর্নীতি, এগুলি কি দূর করেছি? এগুলি আমরা দূর করতে পেরেছি? এগুলি দূর করার জন্য কি আমার সংবিধান পরিবর্তন করতে হবে? সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে? তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে গেলে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে হয়। অনেক দেশ আপনার এয়ারপোর্টে যাওয়ার সময় এমন ভাবে তাকায়, মনে মরে যায় আপনার। এত বড় বড় যে কথা বলি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না, তুমি কি দেশ বানিয়েছি আমরা, যে দেশে পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে মৃত্যু চোখে দেখে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই বাস্তবতা স্বীকার করে বলেন, ৩৩ বছর পররাষ্ট্র ক্যাডারে চাকরি করে এমন উপলব্ধি তার বহুবার হয়েছে। যখন একজন তরুণ উদ্ধার হন পানি থেকে ভূমধ্যসাগর, তিনি নিঃসন্দেহে একজন ভিকটিম, তিনি কিন্তু আইনও ভেঙেছেন এবং তার আইন ভাঙার পেছনে আরো কিছু মানুষ আছে, আরো শক্তিশালী যারা আইন ভেঙেছে। তাদেরকে যদি আমরা ধরতে না পারি, সবুজ পাসপোর্টের এই যে দুরবস্থা, এটা দূর হবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে নিষ্ঠুরতার দায়ে শেখ হাসিনার বিচার হতেই হবে। তাকে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতার দরকার হলে তা নেবে সরকার। এবারে নিষ্ঠুরতা ছিল অপরিসীম, অবিশ্বাস্য। এটাকে বিশেষ মর্যাদা দিয়েছে এবং পাশাপাশি যে এই নিষ্ঠুরতা সত্ত্বেও কিন্তু মানুষ পিছিয়ে আসে। আলোচকরা বলেন, দেশের ইতিহাসে মাত্র 4টি নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এবারে নির্বাচন হতে হবে সবচেয়ে গ্রহণযোগ্য। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন। ফলে ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহতরা কোনো চিকিৎসাই পাননি। এমনকি অন্য হাসপাতালে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি তাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জবানবন্দিতে এসব কথা বলেন আন্দোলনের গুলিতে পা হারানো আব্দুল্লাহ আল ইমরান। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ঠিক করেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে জুলাই আন্দোলনে আহত 2 জন সাক্ষ্য দেন। এদিন এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 11:30টার পর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। আন্দোলনে পুলিশের গুলিতে পা হারানো শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান সেদিনের ঘটনার বর্ণনা দেন। এ সময় তিনি বলেন, আহতদের দেখতে গিয়ে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা না পেয়ে দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। হাসপাতালে ভর্তি ছিলেন, ভালো মতো চিকিৎসা হয় নাই। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ওনাকে বলা হয়েছে সকাল 8টায় অপারেশনে নিয়ে যাওয়া হয়নি। আরও বিভিন্ন অনিয়ম, ক্যাবিন দেওয়া হয়নি, দুর্গন্ধে মানুষ থাকতে পারছিল না, সেইখানে তাদেরকে সহায়তা করার মতো লোক ছিল না। এ ধরনের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। এরপর রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আন্দোলনের সময় যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে চোখ হারানো পারভিন। তিনি জানান, আহত একজনকে বাঁচাতে গেলে পুলিশ তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। এছাড়া এখনও অনেক বুলেট তার তলপেটে রয়েছে বলে জানান জবানবন্দিতে। জবানবন্দি শেষে শেখ হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা পারভিন। কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করতে গেছিলেন, তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি, 5 তারিখের আগে ভালো হবে সেটার বর্ণনা দিয়েছেন। 5 তারিখের পরে তার চিকিৎসা ভালো হয়েছে সেটা বলেছেন। জবানবন্দি শেষে দুজনকেই জেরা করেন পলাতক শেখ হাসিনা সহ 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। গতকাল এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 6 আগস্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।